হ্যালো গাইস। তো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। তো চলো বৃষ্টি পড়তে দাও, আমরা আমাদের ক্লাস শুরু করি। যেভাবে তোমাদের ক্লাসে প্রাইমারি ব্যাচের ক্লাস হচ্ছে সেরকম ভাবে চলবে কন্টিনিউ। ঠিক আছে? তো আমরা যে প্রাইমারি পরীক্ষাটা দিতে যাচ্ছি, তো তার জন্য পরীক্ষায় কোশ্চেন কেমন হয় সেগুলো কিন্তু আমাদেরকে আগে জেনে নিতে হবে। এটা একটা ভাইটাল একটা টপিক। ঠিক আছে? তো আজকে আমি দেখো তোমাদের সামনে 2012 সালের যে কোশ্চেন পেপারটা ছিল, সেই কোশ্চেন পেপারের যে কিছু কোশ্চেন ছিল ইউনিভার্স এর উপরে, সেটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। ঠিক আছে? তো যেহেতু কোশ্চেন গুলো পরীক্ষাতে এসছে, তো কোশ্চেন গুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। তার সঙ্গে অবশ্যই বলে রাখি, ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক এবং শেয়ার অবশ্যই করবে। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করতে চলেছি। প্রথম কোশ্চেন কি আছে দেখা যাক। স্ক্রিন বোর্ডের মধ্যে তোমাদের কোশ্চেন চলে আসবে। তো দেখো, প্রথম কোশ্চেন আসছে যে মশা ম্যালেরিয়ার বাহক রোনাল্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে এই তত্ত্বটি আবিষ্কার করেন? তো আমরা সবাই জানি যে ম্যালেরিয়ার বাহক হচ্ছে মশা, তাই তো? তো আমরা তিন ধরনের মশা পাই। ক ধরনের মশা পাই? তিন ধরনের। কি কি বলো? একটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, একটা হচ্ছে স্ত্রী এডিস মশা, আর একটা হচ্ছে স্ত্রী কিউলেক্স মশা। এবং কোন মশা কি রোগ ছড়ায় সেগুলো আমরা একটু জেনে নিই। তো দেখো, স্ত্রী অ্যানোফিলিস মশা যেটা আছে সেটা হচ্ছে ম্যালেরিয়া বহন করে। স্ত্রী কিউলেক্স মশা যেটা আছে সেটা হচ্ছে গোদ বা ফাইলেরিয়া। আর স্ত্রী এডিস মশা হচ্ছে ডেঙ্গু বহন করে। তো অবশ্যই মনে রাখবে যে মশা সবসময় স্ত্রী হতে হবে, পুরুষ মশা কোনো সময় রোগ ছড়ায় না। তো ম্যালেরিয়া সম্পর্কে আমরা আগে কিছু জেনে নিই। এখানে মনে রাখবে বিজ্ঞানীর নামটা দেখো দিয়েছে রোনাল্ড রস। কোন শহরে তিনি আবিষ্কার করেছিলেন? তো চলো ম্যালেরিয়া সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে এখানে আমি এনেছি, সেটা দেখো। বলছে ম্যালেরিয়া কথাটির অর্থ হচ্ছে খারাপ বায়ু বা ব্যাড এয়ার। তাহলে ম্যালেরিয়া কথাটির অর্থ কি? খারাপ বায়ু বা ব্যাড এয়ার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসে। আমি তোমাদের আগেই বললাম যে স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায়। এটার যে কারণে হয় সেটা হচ্ছে একটা প্রোটোজোয়া। যদি বলে ম্যালেরিয়া কি ঘটিত রোগ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রোটোজোয়া, যাকে বাংলায় বলা হয় কি? আদ্য প্রাণী। তাহলে ম্যালেরিয়া কি ঘটিত রোগ? প্রোটোজোয়া ঘটিত রোগ, যাকে বাংলায় বলে আদ্য প্রাণী। হ্যাঁ, সেই প্রোটোজোয়াটার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়াম ফালসিপারুম। প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়াম ফালসিপারুম। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় এটা কিন্তু আসে, নামটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়াম ফালসিপারুম। তারপরে দেখো দিয়েছে ম্যালেরিয়ার বিরুদ্ধে সচেতনতার জন্য 25শে এপ্রিল দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়। তাহলে যদি কোশ্চেন আসে যে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে কোন দিনটাকে আমরা পালন করি, আমাদের আনসার হয়ে যাবে কি? 25শে এপ্রিল। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। এবার এই ম্যালেরিয়া রোগটা আবিষ্কার করেছিল কে? স্যার রোনাল্ড রস। কত সালে? 1892 সাল থেকে তিনি এটা গবেষণা করতে শুরু করেছিলেন। এবং মনে রাখবে যে এটা 1897 সালে কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন যে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। ঠিক আছে? কথার মতভেদে এটা তোমরা অনেক জায়গায় 1899 পেয়ে থাকবে। ওকে, এবার চলো কোশ্চেনটা দেখা যাক। মশা ম্যালেরিয়া বাহক রোনাল্ড রস ভারতের কোন শহরে তিনি গবেষণাটা করেছিলেন? তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি? কলকাতা শহরে। কোন শহরে তিনি গবেষণাটা করেছিলেন? কলকাতা। কত সালে? 1892 সালে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। ডাস্ট বাউল কথাটা কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? দেখো, ডাস্ট মানে আমরা কি জানি? ধুলো, তাই তো? তাহলে নিশ্চয়ই এই কোশ্চেনটা নিয়ে অনেক মতভেদ আছে। তার আগে দেখা যাক ডাস্ট বাউলটা কি জিনিস। এই ডাস্ট বাউলটা ঘটেছিল 1930-এর দশকে। কত সালে? 1930-এর দশকে। কোথায় ঘটেছিল? আমেরিকান এবং কানাডিয়ান। 1930-এর দশকে কেন বলা হয়? কারণ নিচের দিকে দেখো, 1934, 1936 এবং 1939 এবং 40 সালে এটা দেখা গেছিল। কি দেখা গেছিল? ডাস্ট বাউল। কোথায় দেখা গেছিল? আমেরিকান এবং কানাডিয়ার যে বাস্তু সংস্থান ছিল। এছাড়াও কৃষির ক্ষেত্রেও কিন্তু এই ডাস্ট বাউলটা ব্যাপক পরিমাণে ক্ষতি করে। তাহলে ডাস্ট বাউলটা হচ্ছে এক ধরনের মারাত্মক ধূলিঝড়। তাহলে ডাস্ট বাউলটা কি? এক ধরনের মারাত্মক ধূলিঝড়। ওকে, এই ডাস্ট বাউলটা তোমার দুটি কারণে হতে পারে। একটা দেখো প্রাকৃতিক কারণে হতে পারে, আর একটা হচ্ছে মানব সৃষ্টি। মানে প্রকৃতির কারণেও এটা ঘটতে পারে, আবার মানব সৃষ্টির কারণেও কিন্তু এটা ঘটতে পারে। ওকে, এটা দেখো, বায়ু ক্ষয়রোধ করার জন্য শুষ্ক জমি চাষ পদ্ধতি প্রয়োগ করে ব্যর্থতা, বিশেষ করে এই অঞ্চলে বসতি স্থাপনের দ্বারা প্রকৃতির উপরে মাটির ধ্বংস। তাহলে কিসের ধ্বংস করে দেয়? মাটির ধ্বংস করে দেয়। ঠিক আছে? কিছু উচ্চ সমভূমির কিছু অঞ্চলে 8 বছর ধরে খরা পরিস্থিতির সম্মুখীন হয়। কত বছর? 8 বছর। তাহলে ডাস্ট বলটা বুঝতেই পারছো কি? মাটিকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? যে মৃত্তিকা ক্ষয়।
এটা কিন্তু একদম ফাইনাল অ্যান্সার মৃত্তিকা ক্ষয় হবে। ঠিক আছে, অনেক জায়গায় তোমরা জলাভূমি বুঝিয়ে ফেলাটা পাবে, এটা কিন্তু অ্যান্সার নয়। ডাস্ট বাউল কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার হয়ে যাবে কি মৃত্তিকা ক্ষয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। মিথেন গ্যাসের উৎস কি? দেখো কালারটা চেঞ্জ করে নিয়ে একই হয়ে যাচ্ছে। মিথেন গ্যাসের উৎস হচ্ছে তোমাদের, যে দেখো এখানে আছে পারমাণবিক বিস্ফোরণ, ধান ক্ষেত ও মাংসাশী পশু, গবাদি পশু ও মাংসাশী পশু, ধান ক্ষেত, পচা জলাভূমি এবং গবাদি পশু। তো মিথেন গ্যাস যেখান থেকে উৎপন্ন হয় এটা আমরা সবাই জানি, যে প্রাকৃতিক ধান ক্ষেত এবং পচা জলাভূমি এবং গবাদি পশু থেকে। ঠিক আছে, গবাদি পশু বলতে গবাদি পশুর যে মলমূত্র, এখান থেকে কিন্তু তোমার এগুলো একসঙ্গে থেকে যে গ্যাসটা উৎপন্ন হয় তাকে আমরা বলবো কি মিথেন গ্যাস। কি বলবো? মিথেন গ্যাস। যদি বলে মিথেন গ্যাসের সংকেত কি, তাহলে আমাদের হয়ে যাবে কি CH4। মিথেন গ্যাসের সংকেত কি CH4, এবং অবশ্যই এটা কিন্তু পরিবেশকে দূষণ করে। ওকে, তাহলে মিথেন গ্যাসের উৎস কি? ধান ক্ষেত, পচা জলাভূমি ও গবাদি পশু। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনে যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম কি? তাহলে দেখো এই কোশ্চেনটা নিয়ে অনেক মতভেদ আছে, কেউ বলে লোহাচারা দ্বীপ, কেউ বলে ঘোড়ামারা দ্বীপ। আরো অপশনগুলো আছে কি মৌসুমী দ্বীপ, জম্বু দ্বীপ, লোহাচারা দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ। তো বিশ্ব উষ্ণায়ন মানে আমরা কি জানি? গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন মানে কি? গ্লোবাল ওয়ার্মিং। আমাদের যে দিন দিন পৃথিবীতে তাপমাত্রা তোমার বেড়েই চলছে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে বলেই কিন্তু তাপমাত্রার পরিমাণ বাড়ছে। তো বিশ্ব উষ্ণায়নের বাংলা কি? গ্লোবাল ওয়ার্মিং। তো বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম কি? তো অ্যান্সার কি হবে দেখা যাক, তার আগে জিনিসটা কি দেখে নি। দেখো, ঘোড়ামারা আইসল্যান্ড ইজ অ্যান আইসল্যান্ড 92 কিলোমিটার সাউথ অফ কলকাতা। তাহলে এটা হচ্ছে সাউথ অফ কলকাতা থেকে 92 কিলোমিটার দূরে অবস্থিত। কে অবস্থিত? ঘোড়ামারা আইসল্যান্ড। ওকে, ইন্ডিয়ান ইন দ্য সুন্দরবন ডেল্টা কমপ্লেক্স অফ দ্য বে অফ বেঙ্গল। মানে সুন্দরবনে যে ডেল্টাটা তোমরা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বে অফ বেঙ্গল এবারে আর বঙ্গোপসাগর। ওকে, the island is small, roughly 5 square kilometer in area and is quickly disappearing due to erosion. Erosion মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া, তাই তো? And sea level rise, এবং যে সমুদ্রের যে উচ্চতা সেটা কি হয়? বৃদ্ধি পায়। সমুদ্রের উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? দ্বীপটা ডুবে যাবে। তাহলে কি দ্বীপ পেলাম আমরা? ঘোড়ামারা আইসল্যান্ড। তাহলে বলো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম হয়ে যাচ্ছে আমাদের ঘোড়ামারা দ্বীপ। এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার। ওকে, লোহাচারা দ্বীপ কিন্তু আমাদের অ্যান্সার হবে না, ফাইনাল অ্যান্সার হয়ে যাবে কি ঘোড়ামারা দ্বীপ। ওকে, নেক্সট। দ্য গ্রেট মাইগ্রেশন কোন অরণ্যের মধ্যে ঘটে? তাহলে দেখো এখানে কি দিয়েছি? দ্য গ্রেট মাইগ্রেশন। তো প্রথমে জেনে রাখো বন্ধুরা যে দ্য গ্রেট মাইগ্রেশন হচ্ছে একটা আন্দোলন। দ্য গ্রেট মাইগ্রেশন একটা কি আন্দোলন? যেরকম ধরো তোমার চিপকো আন্দোলন হয়েছিল, গাছকে জড়িয়ে ধরে আন্দোলন, যেরকম ধরো আমাদের আন্দোলন হয়েছিল আপিক্য আন্দোলন। এই সমস্ত আন্দোলনগুলো কেন হয়েছিল? আমাদের পরিবেশকে, পরিবেশের অরণ্যকে, গাছগুলোকে বাঁচানোর জন্য। তো এইরকম একটা আন্দোলন হচ্ছে দ্য গ্রেট মাইগ্রেশন। ওকে, এটা কোন কোন অরণ্যের মধ্যে ঘটেছিল? তো এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে, কালিটা একটু চেঞ্জ করে নিই, এখানে অ্যান্সার হয়ে যাবে মাইসমারা ও সেরেঙ্গেটি। তাহলে দ্য গ্রেট মাইগ্রেশন কোন অরণ্যের মধ্যে ঘটে? মাইসমারা ও সেরেঙ্গেটি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশের মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়? তো দেখো আখ থেকে উৎপন্ন করছে, কি উৎপন্ন করছে? আলকোহল। আখ থেকে উৎপন্ন অ্যালকোহল কোন দেশের মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়? তাহলে মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করছে আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে। এটা পাওয়া যায় কোথায়? ব্রাজিল। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম দিকে কোশ্চেনটা চরম পরিমাণে আসতো। ঠিক আছে, তাহলে ব্রাজিলে কি করছে? আখ থেকে অ্যালকোহল উৎপন্ন করছে, যেটা জ্বালানি রূপে ব্যবহার করছে মোটর গাড়ি চালানোর জন্য। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। ভুঁই ফোড়া শব্দটি নিজের সঙ্গে সম্পর্কিত কার সঙ্গে? উইয়ের ঢিবি, খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা, খড়ের গাদা এবং বাঁশ ঝাড়। তো দেখো ভুঁই ফোড়া, ফোড়া মানে হচ্ছে ফুঁড়ে উঠে আসা। ফোড়া মানে কি? ফুঁড়ে উঠে আসা। তো ভুঁই ফোড়া শব্দটি নিচে কোনটির সঙ্গে যুক্ত? তো উইয়ের ঢিবি না খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা? এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা। ঠিক আছে, কি বললাম? খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নিচের কোন গ্যাসগুলি স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করলে ওজোন ছিদ্রের সৃষ্টি হয়? তো আমাদের দেখো পাঁচটি স্তর আছে, কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ঠিক আছে, মেসোস্ফিয়ার আর হচ্ছে এক্সোস্ফিয়ার। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে 2 নম্বর, কারণ আমাদের প্রথমে থাকে কি ট্রপোস্ফিয়ার, যেটা ভূপৃষ্ঠে থাকে, তারপরে আমাদের থাকে কি তারপরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, তাই তো? তারপরে থাকে কি আয়নোস্ফিয়ার, তারপরে থাকছে মেসোস্ফিয়ার, আর তারপরে থাকছে তোমার এক্সোনোস্ফিয়ার। তাহলে 2 নম্বর পর্যায়ে কি থাকছে আমাদের? এইখানে থাকছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, আর এর নিচে থাকে কি ট্রপোস্ফিয়ার।
যেখানে আমরা বসবাস করি। তো এইখানে এই স্তরটাই তোমার মেঘ, ধূলি, ঝড়, ঝঞ্ঝা এই সমস্ত সবকিছু হয় বলে এই স্তরটার আমরা নাম বলতে পারি কি ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। কি বলা হয়? স্তরটার অপর নাম হচ্ছে ক্ষুব্ধ, ক্ষয়ে মধ্যাহ্নস্বয়ে হস্য, চলো এটা লেখা হলো না, তো নামটা শুনে রাখো। ট্রপোস্ফিয়ারটা হচ্ছে ক্ষুদ্রমণ্ডল, আর স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলে থাকি কি শান্ত মণ্ডল। ঠিক আছে, তাহলে স্তর দুটো বুঝতে পারছো, নিচে যেটা থাকছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, আর ঠিক তার উপরে যেটা থাকছে সেটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, তো দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে শান্তমণ্ডল। এখানে ঝড়, বৃষ্টি, মেঘ, বজ্রপাত কিছুই হয় না। তাহলে মেঘ, ঝড়, বজ্রপাত কোথায় হয়? ট্রপোস্ফিয়ারে হয় বলে একে বলে ক্ষুদ্রমণ্ডল রাগী, আর স্ট্র্যাটোস্ফিয়ারে তোমার এই সমস্ত কিছু হয় না বলে একে বলা হয় শান্তমণ্ডল। ওকে, দেখো এখানে লিখে দিয়েছি। এবার যদি বলে স্তরের বিস্তৃত কতদূর, তো এই স্তরের বিস্তৃত হচ্ছে 18 থেকে 50। ঠিক আছে, দেখো এর বিস্তৃত হচ্ছে, এটা হচ্ছে তোমার 0 থেকে কত পর্যন্ত হয়ে যাবে? 18, 0 থেকে হয়ে যাবে 18, 18। ঠিক আছে, এবার 18 এর উপরের পর থেকে হয়ে যাবে তোমার কি স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে যাচ্ছে কত? 18 থেকে 50। আর এখানে তোমার কি পাওয়া যায়? ওজোন স্তর পাওয়া যায়। এই স্তরের মধ্যে আরেকটা আমরা পেয়ে যাই কি ওজোন স্তর। এর উপরে যদি ওজোন স্তরটা তোমার না থাকতো, তাহলে সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মিগুলো আমাদের ঢুকতো এখানে, এবং ঢোকার ফলে কি হতো? আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ দেখতে পাওয়া যেত। ওকে, তো এই ওজোন স্তর কি করে? আমাদেরকে রক্ষা করে। তো এই ওজনে কি হয়ে যাচ্ছে? আজকে ছিদ্র হয়ে যাচ্ছে। তো ছিদ্র হয়ে যাওয়ার কারণে কোনগুলো দায়ী? কোন গ্যাসগুলো? তো সেখানে দেখি যে দেখো এখানে সি হয়ে যাবে অ্যান্সার। তো CH4 হয়ে যাচ্ছে তোমাদের মিথেন, একটু আগেই বললাম। CFC হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এবং SO2 হচ্ছে সালফার ডাইঅক্সাইড। CH4 হচ্ছে মিথেন, CFC হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, SO2 হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ওকে, এটাই ফাইনাল অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়? তাহলে দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহার হয়? অ্যান্সার হয়ে যাবে কি ল্যাকটোজ। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, এখানে ব্যাখ্যা করার কিছু নেই, অ্যান্সারটা বলে দিলাম ল্যাকটোজ। সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? এইটা খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু ছিল, যে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পেয়েছে, তোমরা সবাই জানো কত সালে পেয়েছে সেটা। সেটা হচ্ছে 1987 সালে পেয়েছে। কত সালে পেয়েছে? 1987 সালে। সুন্দরবনের সম্পর্কে অনেক কিছু আমরা জানবো। চলো, ইংরেজিতে লেখা আছে বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি এবং ব্যাখ্যা করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো, দ্য সুন্দরবন হোস্ট দ্য লার্জেস্ট ম্যানোগ্রাভ ফরেস্ট। এখানে অনেকগুলো কোশ্চেন তোমরা পেয়ে যাবে, একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, লার্জেস্ট ম্যানোগ্রাভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে যদি বলে বিশ্বের মধ্যে সব থেকে বড় ম্যানোগ্রাভ ফরেস্ট আমরা কোথায় দেখতে পাই? অ্যান্সার হয়ে যাবে কি সুন্দরবন। লেইং অন দ্য ডেল্টা অফ দ্য গঙ্গাস, ব্রহ্মপুত্র অ্যান্ড মেঘনা রিভার। এই যে এই ডেল্টা মানে কি বদ্বীপ, সুন্দরবনের মধ্যে আমরা বদ্বীপ দেখতে পাই, সবাই জানো। এটা দেখতে পাই কোথায়? গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা রিভারের মধ্যে। সেটা কোন সাগরে? দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে। ওকে, the mangrove system is a specialized environment between the land and sea, the tropical and subtropical region. তো যদি বলে এখানকার যে ম্যানোগ্রোভ ইকোসিস্টেম দেখতে পাওয়া যায়, তো সেই কোন অঞ্চলের মধ্যে দেখতে পাওয়া যায়? ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল। ট্রপিক্যাল মানে হচ্ছে ক্রান্তীয়, সাবট্রপিক্যাল মানে হচ্ছে উপক্রান্তীয় অঞ্চলের মধ্যে আমরা এর বাস্তুতন্ত্র দেখতে পাই। ঠিক আছে, ইট ইজ হোম টু মেনি রেয়ার অ্যান্ড গ্লোবাল থ্রেটেড। দেখো এখানে একটা জিনিস দিয়েছে কি গ্লোবাল থ্রেটেড। ওকে, থ্রেটেড মানে হচ্ছে যে গ্লোবালি থ্রেটেড ওয়াইল্ড লাইফ স্পেসিস, মানে যে সমস্ত বন্য প্রাণীগুলো এখন আমাদের বিপন্নের মুখে আছে, সেই সমস্ত প্রাণীগুলো কি, এইগুলো কিন্তু পরীক্ষায় খুব চরম পরিমাণে আসে। যেহেতু আমরা পশ্চিমবাংলায় বাস করছি, তো সুন্দরবনে কোনগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু দেখতে হবে। যেমন হচ্ছে এস্টেরিয়ান ক্রোকোডাইল, ওয়াটার মনিটর লজার্ড, গাঙ্গেটিক ডলফিন অ্যান্ড অলিভ রিডলে টার্টল। এগুলো কিন্তু হয়ে যাচ্ছে কি গ্লোবালি থ্রেটেড ওয়াইল্ড লাইফ স্পেসিস, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, সুন্দরবন was designated UNESCO World Heritage Site in 1987। তাহলে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষিত হয়েছিল কত? 1987 সালে। ওকে, আর বাংলাদেশে হয়েছিল 1997। আর এটা দেখো নিচে একটা দিয়েছি রামসার কনভেনশন। কি দিয়েছি? রামসার কনভেনশন ইন জানুয়ারি 2019। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখা একদম রিসেন্ট ঘটেছে 2019। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে যে সুন্দরবন কত সালে রামসার কনভেনশন অর্থাৎ জলাভূমির অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? 2019 সালে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? তো দেখো রাসায়নিক পরিবর্তন মানে যেটা একবার হয়ে গেলে সেটাকে আমি আর পুনরায় ফেরত পাবো না, সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, দেখো অপশন এ দিয়েছে সালফারের গলন, বি হচ্ছে জলের স্ফুটন, অপশন সি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ থেকে চিনির কেলাস প্রস্তুতকরণ, অপশন ডি হচ্ছে সালফারের জ্বলন। তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ সালফারের জ্বলন যদি হয়ে যায় তাহলে সেই সালফারকে আমরা ফেরত পাবো না, এটাই হয়ে যাচ্ছে রাসায়নিক পরিবর্তন। ওকে, নেক্সট, নিচের কোন গাছটি
বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে একটু আগে দেখো আখ থেকে অ্যালকোহল উৎপাদন করে সেটা আমরা কি করছিলাম, জ্বালানি রূপে ব্যবহার করেছিলাম, তাই তো? তাহলে এখানেও দেখো যে গাছটি থেকে বায়োডিজেল উৎপাদন করে, অ্যান্সার হয়ে যাবে কি জ্যাট্রোপা। অ্যান্সার কি হয়ে যাবে জ্যাট্রোপা। ওকে, এটাও খুব একটা ভালো কোশ্চেন। নেক্সট, তালাব শব্দটি কোনটির সঙ্গে সম্পর্কিত? তো দেখো তালাব মানে আমরা সবাই জানি পুকুর, তালাব মানে পুকুর, আর পুকুরে কি থাকে জল, তাহলে তালাব শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার হয়ে যাবে কি জল সংরক্ষণের জন্য এটা ব্যবহার করা হয়। ওকে, নেক্সট, ভারতের কোন প্রতিবেশী দেশের জাতীয় পশু হয়ে যাচ্ছে টাকিন? তাহলে জাতীয় পশু টাকিন, এটা অ্যান্সার হয়ে যাবে কি ভুটান। তাহলে ভুটানের জাতীয় পশু হয়ে যাচ্ছে কি টাকিন। আর নেপালের হয়ে যাচ্ছে কি কাউ। নেপালের কি হয়ে যাবে বলো কাউ, COW। আর পাকিস্তানের হয়ে যাবে তোমার কি মারঘোর, MARK, মারঘোর, HOR। আর চীনের হয়ে যাবে, তোমরা সবাই জানো চীনের হয়ে যাবে জায়েন্ট পান্ডা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এখন পরীক্ষাতে আসছে মোটামুটি। তো চীন হয়ে যাচ্ছে তোমার কি জায়েন্ট পান্ডা। জায়েন্টটা শুধুমাত্র জি লিখলাম, ঠিক আছে, জায়েন্ট পান্ডা, PANDA। ওকে, তাহলে নেপালের হয়ে গেল কাউ, ভুটানের হয়ে গেল টাকিন, পাকিস্তানের হয়ে গেল মারঘোর, আর চীনের হয়ে গেল জায়ান্ট পান্ডা। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ? তো পর্ণমোচী বৃক্ষ মানে হচ্ছে যেগুলো তোমার পাতা ঝরে যায়, এটা আমরা সবাই জানি। অ্যান্সার হয়ে যাবে কি শাল গাছ। শাল গাছ হচ্ছে পর্ণমোচী। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী অর্থাৎ স্টেট অ্যানিম্যাল, এটা কিন্তু দুবার আসা হয়ে গেছে পরীক্ষা অলরেডি, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। যদি ন্যাশনাল বলতো তাহলে আনসার হয়ে যেত রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী স্টেট অ্যানিম্যাল, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি মেছো বেড়াল। কখনো এটা ভুল করবে না, ঠিক আছে? তাহলে স্টেট অ্যানিম্যাল হয়ে যাচ্ছে কি মেছো বেড়াল। ওকে, নেক্সট, আরাবাড়ি নিচের কোন ঘটনার সঙ্গে বিখ্যাত? আরাবাড়ি এটা হয়েছিল কোথায়? মেদিনীপুরে, এবং এটার আনসার হয়ে যাবে তোমাদের যৌথ বনরক্ষা ব্যবস্থা। যৌথ বনরক্ষা ব্যবস্থা। তো দেখো এটাকে ইংরেজিতে বলা হয় যে, হ্যাঁ, যৌথ ফরেস্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM। এটাকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, যৌথ বনরক্ষা ব্যবস্থাপনা। নেক্সট, নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়? নিষ্ক্রিয় ধূমপানের ফলে যে রোগটি হয়, দেখো COPD, টাইফয়েড, কলেরা, ম্যালেরিয়া। তো নিষ্ক্রিয় ধূমপান মানে কি? নিষ্ক্রিয় ধূমপান মানে হচ্ছে যে যে যার ধরো যে খাচ্ছে, আমি সামনে বসে আছি, তো আমার মধ্যে যখন যে ধোঁয়াটা আসছে, বিড়ির ধোঁয়াটা, তো সেটাকে বলবো নিষ্ক্রিয় ধূমপান। ওতে ওর তো ক্ষতি হবেই, তার সঙ্গে আমারও ক্ষতি হবে। তো এখানে আমরা কি বললাম COPD, তাই তো? COPD এর ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের লাগবে বলে আমি এখানে ফুল ফর্মটা লিখে দিয়েছি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এর ফলে কি রোগ হয় COPD এর ফলে? তোমার ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের প্রদাহ জনিত রোগ, এই সমস্ত রোগগুলো COPD এর ফলে হয়ে থাকে। ওকে, নেক্সট, নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয়? তো দেখো অপশন এ হচ্ছে রেসারপিন, অপশন বি কুইনাইন, অপশন সি হচ্ছে মরফিন, অপশন ডি হচ্ছে রোটেনন। হ্যাঁ, তো রেসারপিন ব্যবহার করা হয় কিসে? উচ্চ রক্তচাপ তৈরি করতে ব্যবহার করা রেসারপিন। কুইনাইন ব্যবহার করা হয় তোমার ম্যালেরিয়া। মরফিন ব্যবহার করা হয় তোমার কিসে? মরফিন পাওয়া যায় আফিম থেকে ব্যথা বেদনা উপশমের জন্য। আর রোটেননটা হয়ে যাবে আমাদের আনসার। কীটনাশক রূপে ব্যবহার করা হয় কি রোটেনন। কীটনাশক রূপে ব্যবহার করা কি রোটেনন। আর রেসারপিন বললাম কি উচ্চ রক্তচাপ, কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া, মরফিন হচ্ছে ব্যথা বেদনা। ওকে, হলো। নেক্সট, তো এখানে বলে দিই যে কুইনাইনটা পাওয়া যায় সিনকোনা গাছ থেকে, রেসারফিন পাওয়া যায় তোমার সর্পগন্ধা গাছ থেকে, মরফিন পাওয়া যায় তোমার আফিন গাছ থেকে। ওকে, ভারতের কোন শহরে ভূতাপীয় শক্তির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছে? তো যদি এই ধরনের কোশ্চেন আসে যে ভূতাপীয় শক্তি, ঠিক আছে, বা জিও থার্মাল এনার্জি যাকে ইংরেজিতে বলা হয়, তো এটা সর্বপ্রথম শুরু হয়েছে তোমার কোথায়? লাদাখে। কিন্তু যেহেতু এখানে তোমার লাদাখ অপশন নেই, তো এই চারটের মধ্যে আমাদেরকে আনসার নিয়ে নিতে হবে কি পুনে। চারটের মধ্যে আমাদেরকে কোন আনসারটা নিয়ে নিতে হবে? পুনে। তাহলে যদি বলে ভারতের শহর কোন শহরে ভূতাপীয় শক্তি ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছে কোথায়, তাহলে মনে রাখবে লাদাখ। কিন্তু এখানে যেহেতু আমাদের লাদাখ নেই, তো তারপরে শুরু হয়েছিল কোথায়? পুনেতে। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার নিয়ে নিতে হবে পুনে। বাকি যদি লাদাখ থাকতো তাহলে কিন্তু আমাদেরকে লাদাখ মারতে হতো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো চলো আর কোশ্চেন নেই, এখানেই শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। নেক্সট আমি তোমাদের আবার কোশ্চেন নিয়ে আসবো, তো এবং ক্লাসও নিয়ে আসবো অনলাইন, ঠিক আছে? অপেক্ষায় থাকো।